হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকে প্রথমে আমরা পড়ব, সেটা হচ্ছে C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য। চলো আমরা দেখি পার্থক্যের বিষয়। প্রথম বিষয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক গ্রহীতা হচ্ছে C3 চক্রে রাইবোলোজ 1,5-বিসফসফেট বা RUBP এবং অন্যদিকে C4 চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড প্রাথমিক গ্রহীতা হলো ফসফেনল পাইরুভিক অ্যাসিড, যেটাকে আমরা PEPO বলতে পারি, ফসফেনল পাইরুভিক অ্যাসিড। 2 নম্বর বিষয় হলো কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হলো C3 চক্রে রুবিস্কো এনজাইম। এটা অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। অন্যদিকে C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হলো PEP কার্বক্সিলেজ, ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ। ওকে, তাহলে আমরা কয়টা পার্থক্যের বিষয় দেখলাম? দুইটা, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক গ্রহীতা, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সিং এনজাইম। এবং C3 চক্রে প্রথম স্থায়ী উৎপন্ন পদার্থ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, যার কারণে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট বিদায় একে বলা হয় C3 চক্র। অন্যদিকে C4 চক্রে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA। এটা 4 কার্বন বিশিষ্ট, যার জন্য এর নামকরণ করা হয়েছে C4 চক্র। C3 চক্র এবং C4 চক্র কার্বন সংখ্যার উপর ভিত্তিতে। C3 চক্রের সংগঠনের স্থল হলো কেবল মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টের মেসোফিল কোষে এর C3 চক্রটি সম্পন্ন হয়। অন্যদিকে C4 চক্রটি সম্পন্ন হয় মেসোফিল ও বান্ডলসিট উভয় কোষের ক্লোরোপ্লাস্টে। একটা হচ্ছে শুধুমাত্র মেসোফিল কোষ ক্লোরোপ্লাস্টে, আর একটা হচ্ছে কি মেসোফিল ও বান্ডলসিট উভয় কোষের ক্লোরোপ্লাস্টে। কয়টা আমরা 4টা পার্থক্য পেলাম। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক গ্রহীতা, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ কি C3 এর ক্ষেত্রে, C4 এর ক্ষেত্রে, এবং C3 চক্র কোথায় ঘটে এবং কি C4 চক্র কোথায় ঘটে। এখন আমরা দেখব C3 চক্রের জন্য আদর্শ টেম্পারেচার বা আদর্শ তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তার মানে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় C3 চক্র সংগঠিত হয় ভালোভাবে। অন্যদিকে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে C4 চক্র খুব ভালোভাবে সম্পন্ন হয়। C3 চক্রের ন্যূনতম 50 ppm কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব প্রয়োজন। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন ন্যূনতম 50 ppm হয় তখন C3 চক্র ভালোভাবে হয়। অন্যদিকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ন্যূনতম ঘনত্ব 0.1 ppm হয় তখন C3 চক্র খুব ভালোভাবে সংগঠিত হয়। আবার একটু বলছি, C3 চক্র 50 ppm কার্বন ডাইঅক্সাইড যখন ঘনত্ব হয় তখন খুব ভালোভাবে হয়। অন্যদিকে C3 চক্র কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন ন্যূনতম 0.1 ppm হয় তখন খুব ভালোভাবে C4 চক্র সংগঠিত হয়। তীব্র আলোকে C3 চক্র কার্যকরী হয় না। অন্যদিকে অনেক তীব্র আলোক কার্যকারিতায় C4 চক্র সংগঠিত হয়। তার মানে কি বুঝতেই পারছো, C3 আমরা পড়েছি C3 উদ্ভিদ সম্পর্কে এবং C4 উদ্ভিদ সম্পর্কে আমরা অনেক আগেই পড়েছি। তার মানে যারা বেশি টেম্পারেচারে কাজ করে তারা হচ্ছে C4। এবং C3 চক্র ফটোরেসপিরেশন ঘটতে পারে, কিন্তু টেম্পারেচার বেশি হয় বিদায় এবং আরও অন্যান্য জনিত কারণে C4 চক্রের ফটোরেসপিরেশন হয় না। একটা ফটোরেসপিরেশন ঘটতে পারে C3 চক্রে, অন্যদিকে C4 চক্রে ফটোরেসপিরেশনের হার নেই বা ঘটে না। আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যে পার্থক্যের মধ্যে যাব, এখানে আমরা কয়টা পার্থক্য পড়লাম? প্রায় কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক গ্রহীতা, কার্বন ডাইঅক্সাইডের ফিক্সিং এনজাইম, প্রথম স্থায়ী পদার্থ, সংগঠন স্থল,
আদর্শ তাপমাত্রা, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, তীব্র আলোয় কার্যকারিতা কীরকম এবং ফটো রেসপিরেশন। তার মানে এখানে আমরা প্রায় 8টি পার্থক্য পড়েছি C3 এবং C4 চক্রের মধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমি আরেকবার এখানে রিপিট করছি, একটু দেখে নাও। প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রাথমিক গ্রহিতা হচ্ছে RUBP, অন্যদিকে হচ্ছে PEP। আর কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হলো প্রথম C3 চক্রে রুবিস্কো, অন্যদিকে হলো PEP কার্বক্সিলেজ। প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PG, অন্যদিকে প্রথম স্থায়ী পদার্থ হলো অক্সালিক অ্যাসিড বা OAA। সংগঠনের স্থল হচ্ছে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে C3 চক্র, আর অন্যদিকে হলো মেসোফিল ও বান্ডল সিট উভয় কোষের ক্লোরোপ্লাস্টে। আর C3 চক্রের জন্য আদর্শ তাপমাত্রা হলো 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, C4 চক্রে হলো 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ন্যূনতম ঘনত্ব যখন 50 ppm হয় তখন C3 চক্র ভালোভাবে হয়, অন্যদিকে যখন ন্যূনতম ঘনত্ব 0.1 ppm হয় তখন এটি খুব ভালোভাবে C4 চক্র খুব ভালোভাবে সম্পন্ন হয়। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের কি ভূমিকা। সাধারণত ক্লোরোফিলই আলোক শক্তি শোষণ করে। সূর্য থেকে যে সমস্ত শক্তি আসে সেই শক্তিসমূহ উদ্ভিদের ক্লোরোফিলই কি শোষণ করে থাকে। তবে অন্যান্য বর্ণকণিকাও আছে যারা কিছু পরিমাণে আলোক শক্তি শোষণ করে, যেমন হলো কি ক্যারোটিন এবং জ্যান্থোফিল, তারাও কিছু পরিমাণে আলোক শক্তি শোষণ করতে পারে। আমি আবার বলছি, সৌরশক্তির ম্যাক্সিমামেই যে শক্তি আছে আলোক শক্তি হিসেবে আসে সৌরশক্তির, সেগুলো অধিকাংশই গ্রহণ করা হচ্ছে এই ক্লোরোফিল। তবে কিছু পরিমাণে অন্য বর্ণকণিকা আছে যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, এরও কিছু পরিমাণ আলোক শক্তি শোষণ করে। অধিক ক্লোরোপ্লাস্ট মানে অধিক ক্লোরোফিল, অর্থাৎ অধিক সালোক সংশ্লেষণ। অত্যাধিক ক্লোরোফিল থাকলেও যদি এনজাইম বেশি পরিমাণে না থাকে তাহলে সালোক সংশ্লেষণ বাড়বে না বা সালোক সংশ্লেষণ বেশি পরিমাণে হবে না। তার মানে অধিক ক্লোরোপ্লাস্ট থাকলে অধিক ক্লোরোপ্লাস্ট থাকার মানে হচ্ছে কি আমাদের কি ক্লোরোপ্লাস্টের মধ্যে অধিক ক্লোরোফিল থাকবে, আর অধিক ক্লোরোফিল থাকা মানে হচ্ছে সালোক সংশ্লেষণের হার বেড়ে যাওয়ার ক্ষমতাটাও বেশি। তবে ক্লোরোফিলের পাশাপাশি যদি পর্যাপ্ত পরিমাণে এনজাইম না থাকে তাহলে সালোক সংশ্লেষণ হার কিন্তু বাড়ে না। তার মানে বোঝা যাচ্ছে সালোক সংশ্লেষণের হারের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয় একটা হচ্ছে আলো, ক্লোরোফিল এবং কি এনজাইম। এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। সালোক সংশ্লেষণে আলোর কি ভূমিকা থাকতে পারে। আপতিত সৌরশক্তি, সূর্য থেকে আপতিত আলোর সামান্য অংশই সালোক সংশ্লেষণের কাজে লাগে, যার মধ্যে দৃশ্যমান আলো বা সাদা আলো প্রকৃতপক্ষে 7 ধরনের আলোর তরঙ্গের সমষ্টি। আমরা জানি সৌরশক্তি যেটা আছে সেটা সাধারণত কয় ধরনের তরঙ্গের সমষ্টি? 7 ধরনের আলোকের সমষ্টি। যেমন ধরো আমরা পড়েছি বেনিয়া সহ কলা, প্রত্যেক এক একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, যাদের মধ্যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 390 ন্যানোমিটার এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 760 ন্যানোমিটার। তা এদেরকে কেন এই থেকে সর্বনিম্ন থেকে এদেরকে সর্বোচ্চ দৈর্ঘ্যের মধ্যে মানে 390 থেকে 760 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই মূলত আমরা কি বেশি দেখতে পারি, যার কারণে এদেরকে বলা হচ্ছে কি দৃশ্যমান আলো। রঞ্জক পদার্থগুলো আলোকরশ্মির বেগুনি নীল বা যারা হচ্ছে 400 ন্যানোমিটার হচ্ছে 780 ন্যানোমিটার ও কমলা লাল অংশের আলো এটা হচ্ছে 680 ন্যানোমিটার সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে। তাই এই দুটি অংশের আলোকে সালোক সংশ্লেষণের কার্যকরী বর্ণালী বলা হয়। তার মানে সালোক একটা কোয়েশ্চেন সবসময় আসে, সালোক সংশ্লেষণ কোন আলোতে বেশি কার্যকর হচ্ছে? প্রথমত কথা হচ্ছে সেটা হচ্ছে লাল আলোতে, এবং তার চেয়ে লালের চেয়ে একটু কম হয় সেটা হচ্ছে কোথায় কমলা, নীল এবং বেগুনি। বেগুনি আলোতে সালোক সংশ্লেষণের হার একদম কম বললেই চলে। গুরুত্বপূর্ণ কিছু অংশ, ঠিক আছে, যেটি এই সালোক সংশ্লেষণে আমরা পড়েছি। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা এবং কি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, যেটা খুবই ইম্পর্টেন্ট।
এক একটি তরঙ্গ দৈর্ঘ্য, যেমন ধর আমরা পড়েছিলাম, যেটা একটু বলি, যেটা না বললে নয়, বেনি আসহ কলা, বেগুনি নীল, আসমানি সবুজ, হলুদ, কমলা, লাল। এখন আসি সালোক সংশ্লেষণের আরও কিছু প্রভাবক আছে, যেমন ধর বাহ্যিক আরও কিছু প্রভাবকের মধ্যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি, একটা হচ্ছে ক্লোরোফিল এবং কি আলো। এদের মধ্যে একটি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, আর একটা হচ্ছে কি আলোর প্রভাবক। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধায় একটু আগে আলোচনা করেছি। দেখি সালোক সংশ্লেষণে অন্যান্য বাহ্যিক প্রভাবক সমূহের মধ্যে কী কী আছে। আলো, যেটা আমরা পড়েছি, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক ঘনত্ব 0.03%, সর্বোচ্চ 1% পর্যন্ত ঘনত্বে কাজ করতে পারে। তার মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের ঘনত্ব যতই বেশি হবে, সালোক সংশ্লেষণের হার তত বাড়বে নাকি কমবে? কমবে। হ্যাঁ, স্বাভাবিক ঘনত্ব হতে হবে কত? 0.03%, সর্বোচ্চ 1% পর্যন্ত ঘনত্ব হলে সালোক সংশ্লেষণ কাজ করে। এর বাইরে গেলে কিন্তু সালোক সংশ্লেষণ বেশি কাজ করে না। এখন আসে আর কি প্রভাবক, সেটা হচ্ছে তাপমাত্রা। 22 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালোভাবে সংগঠিত হয়। 22-এর নিচে যখন চলে আসে, যেমন ধর 21, 20, 19, 18, 17, তত নিচের দিকে সালোক সংশ্লেষণ কমতে থাকবে। আবার উপরের দিকে গেলেও 36, 37 এরকম করতে করতে গেলেও সালোক সংশ্লেষণ একদম আস্তে আস্তে কমতে থাকে। পানির ঘাটতি হলে এনজাইম সক্রিয় হয় না এবং সালোক সংশ্লেষণ ব্যাহত হয়। খুবই ইম্পর্টেন্ট। পানির উপস্থিতি ছাড়া কোনো ধরনের এনজাইম কাজ করতে পারে না। হ্যাঁ, যার ফলে এনজাইম কাজ না করলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অবশ্যই ব্যাঘাত ঘটবে। কারণ প্রতিটি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য আমাদের অবশ্যই দরকার হচ্ছে এনজাইম। অক্সিজেনের ঘনত্ব বাড়লে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার বলছি, অক্সিজেনের ঘনত্ব যদি বাড়ে, সালোক সংশ্লেষণের হার কমবে। একটু দেখি, অক্সিজেনের ঘনত্ব যখন বাড়বে তখন অটোমেটিক্যালি কমে যাবে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আবার কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাবে তখন কি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘাটতি ঘটবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কম হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিক্রিয়াটা কি? 6 কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ পরিমাণ বাড়ে। এটা বুঝতে পারছি, অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের একটা কি ইন্টার রিলেশন আছে। অক্সিজেন যদি বেড়ে যায় কমে যাবে কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বন ডাইঅক্সাইড বাড়লে অক্সিজেন কমে যাবে। খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে, যেমন ধর যারা উদ্ভিদের দেহে কি প্রভাব বিস্তার করে বিভিন্ন বিক্রিয়া হওয়ার জন্য। তাহলে কি নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের অভাব ঘটে। যখন এই নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম কোথায় থাকে? খনিজ পদার্থের হিসেবে মাটির মধ্যে থাকে, মাটির কোণার ফাঁকে ফাঁকে পানির সাথে কি আয়নিত অবস্থায় থাকে, সেখান থেকে তারা গ্রহণ করে। যখন এই নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের অভাব হয় তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও কি হবে? ব্যাঘাত ঘটবে। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন ধরো হচ্ছে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাস, হ্যাঁ, সালোক সংশ্লেষণকে ব্যাহত করে। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যারা হলো কি ক্লোরোফর্ম, হাইড্রোজেন এবং মিথেন গ্যাস, তারা কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কি করে? ব্যাহত করবে। এখন আসো আমরা যাই সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকগুলো। যেমন বাহ্যিক কিছু প্রভাবক আছে সালোক সংশ্লেষণে, তদ্রূপ কি আছে সালোক সংশ্লেষণে কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে, যার মধ্যে আমরা ইতিমধ্যে একটা আলোচনা করেছি, সেটা হচ্ছে ক্লোরোফিল। হ্যাঁ, এখন যেটা পড়বে সেটা হচ্ছে কি পাতার বয়স সংখ্যা। কচি ও বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণ কি হয়? কম হয়। কথা দেখো, খুব ভালোভাবে দেখো, একটা হচ্ছে কচি পাতা এবং কি বয়স্ক পাতা সালোক সংশ্লেষণ কম হয়। তাহলে কোন ধরনের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়? যেটা হচ্ছে মাঝারি বয়স্কের পাতায়, মানে মধ্যবয়স্ক বলতে পারো যুবক, যারা হচ্ছে মাঝারি বয়স্কের পাতায় সালোক সংশ্লেষণ পরিমাণ কি হয়? বেশি হয়। তার মানে আবার বলছি, কচি পাতায় সালোক সংশ্লেষণ হার কমে যাবে, কচি পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয় না। আবার অন্যদিকে বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয় না, হয় বেশি কোথায়? মাঝারি ধরনের পাতায় সালোক সংশ্লেষণের হার কি হবে? বেশি হবে। আরেকটি অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে শর্করার পরিমাণ। হ্যাঁ, একটি হচ্ছে কি শর্করার পরিমাণ। পাতায় শর্করা বেশি জমে গেলে সালোক সংশ্লেষণ কমে যায়। এটা গুরুত্বপূর্ণ একটা খুব জেনারেল একটি বিষয়। তোমার উদ্ভিদের খাদ্য হচ্ছে মূলত হচ্ছে কি শর্করা, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়।
ঠিক আছে, যদি পেট যদি ভরা থাকে তাহলে আমি তো খাবো না, সোজা কথা। বিষয় হচ্ছে এটাই, যখন পাতার মধ্যে শর্করার পরিমাণ যখন বেশি উৎপন্ন হয়ে যায় তখন সালোক সংশ্লেষণ হার অটোমেটিক্যালি কমে যাবে। এটা হচ্ছে পটাশিয়াম অভ্যন্তরীণ প্রভাবক। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ কমে যায়। পটাশিয়ামের যখন অভাব ঘটবে সালোক সংশ্লেষণ হার কমে যায়। বিভিন্ন ধরনের এনজাইম, হ্যাঁ অবশ্য আমরা আগেই বলেছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটি হচ্ছে কি মূলত রাসায়নিক প্রক্রিয়া, যেটা উদ্ভিদের কোথায় ঘটে, উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের মধ্যে সংঘটিত হয়, এবং প্রতিটি বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই কি প্রয়োজন, এনজাইমের প্রয়োজন। এনজাইমের যদি ঘাটতি ঘটে, অবশ্যই এনজাইম পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষণ ব্যাহত হবেই। এটি একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণে কি গুরুত্ব আছে, গুরুত্ব কি? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে কি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কেন? একবার চিন্তা করে দেখো, পৃথিবীর মধ্যে যত গাছগাছালি আছে বা যত উদ্ভিদ আছে সবগুলোর বেঁচে থাকার জন্য একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যার কারণে এটাকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বায়োএনার্জিক রিঅ্যাকশন বলা হয়। সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ হিসেবে এই প্রক্রিয়াটি কাজ করে। সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ হিসেবে এই প্রক্রিয়াটি কাজ করে। যেহেতু শর্করা হচ্ছে একটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ খাদ্য এবং সেটা সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এবং উদ্ভিদের উপর আবার জীবন বা আমাদের প্রাণীরা নির্ভরশীল, সেই জন্য এটাকে বলা হয় সেতুবন্ধ প্রক্রিয়া। প্রাণীর ভক্ষণের জন্য সকল খাবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে আসে। একবার চিন্তা করে দেখো, উদ্ভিদ যদি বেঁচে না থাকে, উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে না পারে, তারা যদি বৃদ্ধি হতে না পারে, তারা যদি বেঁচে না থাকে, তারা আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শাকসবজি, খাবার, ফল মূল, সব কিছু আমরা খেয়ে থাকি। আবার যেসব প্রাণী আমরা খাই, যেমন ধরো গরু, ছাগল, তারাও কিন্তু উদ্ভিদের পাতা খেয়ে কিন্তু বেঁচে থাকে। তার মানে আমরা কি বলতে পারি, প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণ বিশেষ ভূমিকা পালন করে। তার মানে কি, বিষয়টা একটু বুঝে দেখো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে। তার মানে বায়ুমণ্ডল থেকে কি নিচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সেটা নিচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু সে বেশি পরিমাণে টেম্পারেচার ধরে রাখবে। আর বেশি পরিমাণে টেম্পারেচার ধরে রাখা মানে হচ্ছে পৃথিবী অত্যন্ত গরম হয়ে যাবে। পৃথিবী অত্যন্ত গরম হয়ে যাওয়া মানে কি, আমাদের যে পৃথিবীর উত্তরাঞ্চলে যে বরফ আছে, বরফ গলে পুরো পৃথিবীর মধ্যে যে নিম্ন স্থলগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, বন্যায় ভেসে যাবে, একদম পানির নিচে তলিয়ে যাবে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড এর সঠিকভাবে সমতাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে কি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আবার খেয়াল করো, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কি ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেই উদ্ভিদের দেহে সে কি উৎপন্ন করছে, গ্লুকোজ উৎপন্ন করে। আবার সেই গ্লুকোজ আবার কি করে, যখন শ্বসন প্রক্রিয়া যায় তখন শ্বসন প্রক্রিয়া কি উৎপন্ন করে, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন হয় কি আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় এবং সাথে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিটা তার দেহে শক্তির ক্ষয় পূরণ করে এবং অক্সিজেনটা সে বাইরে ছেড়ে দেয়, যে অক্সিজেনটা আমরা সব ধরনের পৃথিবীর সব প্রাণী ব্যবহার করছে। তাহলে কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্ন, বস্ত্র, বিভিন্ন শিল্প সামগ্রী এর প্রধান উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদ যদি বেঁচে না থাকে, উদ্ভিদের দেহে যদি সালোক সংশ্লেষণ যদি না হয়, তাহলে কি উদ্ভিদের উপর নির্ভরশীল বিভিন্ন ধরনের সামগ্রী আছে, যেমন ধরো অন্ন, বস্ত্র, বিভিন্ন শিল্প সামগ্রী। আমরা অন্ন থেকে প্রথমত কী হবে, যেমন ধরো আমরা ধান গাছ থেকে আমরা
চাল পাচ্ছি, চাল আমরা ভাত রান্না করে খাচ্ছি, তাহলে সেখানে এক ধরনের কি হচ্ছে, ব্যাঘাত ঘটছে। আবার বস্ত্র, বস্ত্র বলতে আমরা কি পাট শিল্পের কথা আমরা সবাই শুনেছি। আবার বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী আছে যেটার মধ্যে আমরা কি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আমরা আশা করি সব কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে আমরা পড়লাম C3 এবং C2 চক্রের মধ্যে পার্থক্য, সালোক সংশ্লেষণের বাহ্যিক এবং কি অভ্যন্তরীণ প্রভাবক এবং কি সালোক সংশ্লেষণের গুরুত্ব, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা আগামী দিন নতুন একটি চ্যাপ্টার নিয়ে হাজির হব, হ্যাঁ, যদি সুস্থ থাকি, সুন্দর থাকি। ঠিক আছে, সবাইকে, হ্যাঁ, সবাই সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।